আপনি? জি জি না 100% আমি বেরিয়ে আসবো, ওটা ফরেনসিকের প্রমাণ হবে। রাজশাহীতে সাবেক মেয়র লিটনের আত্মীয়ের প্রতিষ্ঠানে সেনাবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার, হেফাজতে অনিন্দ সহ ৩ জন। দেশীয় অস্ত্র, অন্যান্য সরঞ্জাম, বিশেষ করে কম্পিউটার, বিস্ফোরকের কিছু উপাদান পাওয়া গেছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। খুলনায় কৃষি ব্যাংকে ডাকাতির দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুটের অভিযোগ, ৩ নিরাপত্তা কর্মী আটক। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করতেছে, আমাদের একাধিক টিম মাঠে আছে, ঠিক আছে? আমাদের ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বলি হল নবজাতক। গ্রেফতার মূল অভিযুক্ত। চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার 2 শিশুর রহস্যজনক মৃত্যু। যে অবস্থায় নিয়ে এসছে অবস্থাতে ওই মেয়েটা মারা গেছিল, আর একটা যেটা মেয়ে ছিল, আর আমার যেটা ভাতিজি এটা কিন্তু একটু দম ছিল, কিন্তু কথাবার্তা বলতে পারেনি। চিকিৎসাধীন হয়ে থাকতে থাকতেই ওখানে মারা গেছে। গাইবান্ধায় বয়স জালিয়াতি করে এক আসামির জামিনের ঘটনায় চাঞ্চল্য। আসামি পক্ষের আইনজীবীকে শোকজ। বিষয়টা আমরা জেনেছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বার কাউন্সিল বিবেচনাধীন আছে, সুতরাং তাদের সাথে এ বিষয়ে আমাদের সমন্বয় করারও। খুলনা বিভাগের কমিউনিটি ক্লিনিকগুলোতে 2 মাস ধরে ওষুধ সংকট, সেবা বঞ্চিত সাধারণ মানুষ। সমাধানে আরও 1 মাস লাগবে বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা সহ ধর্মীয় নানা আচার, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার আহ্বান। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে কোচিং সেন্টারটির মালিক মুন্তাসিরুল আলম অনিন্দকে সহ তার 2 সহকর্মীকে আটক করা হয়। আটক অনিন্দ হলি আর্টিজান মামলা ও অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছিল। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় গভীর রাত থেকে। সেনা সদস্যদের পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আসে পুলিশের বিশেষ দল সিআরটি। প্রায় 1 মাসের গোয়েন্দা নজরদারি সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এ ঘটনায় জড়িত হিসেবে এর মালিক মুন্তাসিরুল আলম অনিন্দ ও তার 2 সহকর্মী রবিন ও ফয়সালকে আটক করা হয়। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির 10টি সিম কার্ড উদ্ধার করা হয়। না, আমার ছেলে হুজুর বাবা এইসবের মধ্যে নাই। 1 মাস হলো কাজে লাগা, এমনি যে পানি টানি আনা, টেবিল মুছা। এরকম ঘটনা এগুলা কিছু জানি না বাবা, কিচ্ছু জানি না, এগুলা আমরা কিচ্ছু বলতে পারবো না। কি বিষয় দেয়ালিয়া কি বলবো, এত বড় বড় লোক মানুষ কি কার মধ্যে কি করে বলবো। আমার আপন মামা তো দেওয়ারি রে। এলাকাবাসী ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর পুত্র এবং আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। হোলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরীফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ। জেএমবি সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেফতার করা হয়। এই চাকরি করে কিছুদিন আগে থেকে চাকরি করে
ওর মতনই ছুটি হয় চলে যায়, আবার আসে সকালে। বুঝতেও পারিনি, আসে কোচিং হয় চলে যায়, এই দেখি। সে ছোট থেকে বড় থেকে সবাইকে খুব সম্মান করে, সবার বিপদে সে আগে আসে, কিন্তু এটা যে কেন হলো আমরা নিজেরা বুঝতে পারছি। ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে ডুবুরি নামানো হয়। যৌথ বাহিনী আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে। অস্ত্র ও বিস্ফোরক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। সে আসামি ছিল। হ্যাঁ, তো আমরা এগুলো দেখবো, যাচাই করে দেখবো, যদি ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে, তাহলে সেক্ষেত্রে সে মামলাগুলো তো তার যেটা আসবে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মী আটক করেছে পুলিশ। ধারণা, শুক্রবার ভোর 5:30 থেকে 7টার মধ্যে এই লুটের ঘটনা ঘটতে পারে। এ সময় দায়িত্বে ছিলেন না ব্যাংকের কোনো নিরাপত্তা কর্মীও। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক শাখার নিরাপত্তা এমন নাজুক পরিস্থিতি বিস্মিত করেছে গ্রাহক ও এলাকাবাসীকেও। খোয়া যাওয়া টাকা উদ্ধার সহ জড়িতদের শনাক্তে চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় দরজা খুলে খুলনায় কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় প্রবেশ করছে দুর্বৃত্তরা। ব্যাংকে ঢুকেই প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। শুক্রবার ভোর পর্যন্ত ব্যাংকের নিরাপত্তায় থাকা সবশেষ কর্মী ডিউটি করে চলে যান। এরপর আর কোনো নিরাপত্তা কর্মী দায়িত্বে ছিলেন না। ধারণা করা হচ্ছে সেই সুযোগে ভোর 5:30 থেকে সকাল 7টার মধ্যেই ঘটে লুটের ঘটনা। নিচতলার গেট ভেঙে প্রথমে প্রবেশ করে দুর্বৃত্তরা, এরপর 4 স্তরে তালা ভেঙে পৌঁছায় ভোল্টের কাছে। ওই দিন রাত 10:30টার দিকে ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান ডিউটি করতে আসা আরেক প্রহরী। পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল গেট থেকে শুরু করে লকার পর্যন্ত 5 থেকে 6টি তালা ভাঙা অবস্থায় পায়। ব্যাংকের নিরাপত্তা পরিস্থিতি এমন নাজুক দেখে উদ্বিগ্ন গ্রাহক ও স্থানীয়রা। ডাকাতি এসে সেই বাবদ উনি কান্দে কান্দে দৌড়েছে যে ভাই খেয়াল রেখেন, আমি একটু থানায় যাচ্ছি। একটা ব্যাংকের রক্ষক তো মূলত সিকিউরিটি, সে সিকিউরিটি সারাদিন পরে রাত 10টার সময় ব্যাংকে এসে দেখতেছে যে ব্যাংকের লকার ভাঙা। আমি ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার, আমি সঙ্গে সঙ্গে ভাত খাওয়া রেখে আমি চলে আসছি। এত সুন্দর সদর এলাকায় যদি এই ধরনের ঘটনা হয়, দুঃখজনক ব্যাপার তো 100%। ব্যাংক ব্যবস্থাপক জানান, ভোল্ট ভেঙে 16 লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে 3জন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন। 16,16,000, সেখান থেকে 1420 টাকা আছে, আমার কয়েন ছিল সেটা, আর বাদ বাকি টাকা। এই ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। লুট হওয়া টাকা উদ্ধার ও জড়িতদের ধরতে চলছে তৎপরতা। চেষ্টা করতেছে, আমাদের একাধিক টিম মাঠে আছে, ঠিক আছে? আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা ট্রাই করতেছি। রূপসাঘাট এলাকায় অবস্থিত 3তলা ভবনটির 2য় তলা ভাড়া নিয়ে চলে ব্যাংকের কার্যক্রম। নিচতলায় দোকানসহ ভবনটিতে বেশ কয়েকটি অন্য প্রতিষ্ঠানও রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে পটুয়াখালীতে এক রাতে ব্যাংকের এটিএম বুথ সহ 3টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। পুলিশ জানায়, শহরের আদালতপাড়া সংলগ্ন একটি ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে প্রথমে মারধর করে ডাকাত দল। পরে বুথের টাকার মেশিন ভাঙচুর ও ল্যাপটপ নিয়ে সটকে পড়ে তারা। এছাড়া সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে মালামাল সহ নগদ টাকা লুট করে ডাকাত দল। পরে পুলিশ ফাঁড়ির পাশে শিকদার স্টোরের তালা ভেঙে বিভিন্ন পণ্য চুরি করেছে ডাকাত দল। আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নিষ্ঠুরতা দেখল শরীয়তপুরবাসী। বৃহস্পতিবার রাতে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা যায় শ্বাসকষ্ট দেখা দেয়া এক নবজাতক। অভিযোগ, সিন্ডিকেটের নির্ধারিত ভাড়ার চেয়ে কমে ঢাকা আসতে রাজি হওয়ায় এই চক্রের রোষানলে পড়ে অ্যাম্বুলেন্স চালক। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। গ্রেফতার করা হয়েছে মূল আসামিকে। বৃহস্পতিবার রাতের দৃশ্য এটি। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর স্বজনদের সাথে বেশ কিছু অ্যাম্বুলেন্স চালকদের বাকবিতণ্ডা। অভিযোগ, এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নিষ্ঠুরতায় কিছুক্ষণ আগেই জীবন প্রদীপ নিভে গেছে এক নবজাতকের। স্বজনরা জানায়, বৃহস্পতিবার শহরের মেট্রো ক্লিনিকে নূর হোসেন সর্দার ও রুমা বেগম দম্পতি এক সন্তানের জন্ম দেয়। তবে জন্মের পরই নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর
রেফার করা হয় ঢাকা শিশু হাসপাতালে। কিন্তু ঢাকা আসতে অ্যাম্বুলেন্স ভাড়া করার পরেই দেখা দেয় বিপত্তি। সবুজ দেওয়ান সহ সিন্ডিকেট চক্রের কয়েকজন অ্যাম্বুলেন্সটির চাবি কেড়ে নিয়ে চালককে মারধর করে। হেনস্থা করা হয় স্বজনদেরও। 8 ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্স আটকে থাকায় অক্সিজেন সংকট দেখা দিলে প্রাণ হারায় শিশুটি। ঢাকা ট্রান্সফার কাছে আমরা ঢাকালে মেলা করছি, ওখানে গেছে মতো নেই, এরা গাড়ি আটকাইছে, গাড়ি আমাকে যাইতে দেন পুরো ধরেন 40 মিনিটের ওভার হয়ে গেছে হাসতে নষ্ট করতে করতে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভাড়া করা অ্যাম্বুলেন্সটি জেলার নয়, ঢাকা থেকে আসা। তার উপর সিন্ডিকেটের নির্ধারিত ভাড়ার চেয়ে 2000-এর মতো কমে 5000 টাকায় ঢাকা আসতে রাজি হয় চালক। কেবল এসব কারণেই রোশানলে পড়ে সিন্ডিকেটের। গাড়িটা স্টার্ট দিছে, একটু সাইডে দিছি, এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিছে, তুমি নিতে পারবা না। ওরা অনেক বেশি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেয়, 7000-8000 টাকা। আর এই গাড়িটা আমি একটু কম টাকায় দিছি, অনেক কম টাকায় দিছি এর চাইতে। এখন আমি কম টাকায় গাড়ি কেন দিলাম, ওদের বেশি টাকা কেন নিতে পারলো না, এই জন্য আমার সাথে ঝামেলাটা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা করেছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি সবুজকে। গতকালকে নবজাতক যে মারা গেছে তার বাবা নূর হোসেন লিখিত অভিযোগ দায়ের করে 4 জন নিজের নামেও এবং 5-6 জন অজ্ঞাত ব্যক্তির নামে। তো মামলা হওয়ার সাথে সাথেই আমি আমার নেতৃত্বে র্যাবের সহায়তায় এই জানামে আসামি এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করি। সচেতন সমাজের মতে এই ঘটনায় আবারও সামনে এসেছে জেলার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে কতটা জিম্মি রোগী স্বজনরা। দ্রুত সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ সহ অ্যাম্বুলেন্স ভাড়ার তালিকা ও নীতিমালার দাবি সকলের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার 2 শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত 2 শিশুর নাম জামিলা খাতুন ও তানিয়া আক্তার নিশি। তারা গোমস্তাপুরের শেফালি হাফিজিয়া মহিলা মাদ্রাসার আবাসিকে থাকত। শিক্ষকদের দাবি রাতে সব শিক্ষার্থীরা একসাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। মধ্যরাতে হঠাৎ জামিলা ও নিশি অসুস্থ হয়ে পড়ে, বমির সাথে বের হয় রক্ত। ভোররাতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরই জানা যাবে মৃত্যুর কারণ। যে অবস্থায় নিয়ে এসছে অবস্থাতে ওই মেয়েটা মারা গেছিল, আর একটা যেটা মেয়ে ছিল, আর আমার যেটা ভাতিজি এটা কিন্তু একটু দম ছিল, কিন্তু কথাবার্তা বলতে পারেনি। চিকিৎসাধীন হয়ে থাকতে থাকতেই ওখানে মারা গেছে। যেহেতু সবাই ঘুমেছিল, 2 জন বিষক্রিয়া আক্রান্ত হলো, বাকিরা হলো না, 2 জন হলো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়। এই জন্য নিশ্চিত হওয়ার জন্য তাদের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। সিলেটে লুট হওয়া আরও 2.5 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার হয়েছে। এনে মোট উদ্ধার হলো প্রায় 4 লাখ ঘনফুট পাথর। সকালে সিলেটের ধোবাগুল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। উদ্ধার হয় 2.5 লাখ ঘনফুট পাথর। এদিকে সাদা পাথর সংস্কারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। চলছে গর্ত সমান করার কাজ। ফায়ার সার্ভিসের পাশাপাশি সংস্কারে কাজ করছে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও। এর আগে পাথর লুটের ঘটনায় ধলাই নদীর পূর্বপাড় থেকে গ্রেফতার করা হয় 5 জনকে। অনেক বাসা বাড়িতে, বাড়ির উঠানে, পিছনে, বাঁশঝাড়ের নিচে বা ডালপালা দিয়ে ঢেকে রাখা হয়েছে, এরকম প্রচুর আমরা পাথর পেয়েছি। ধুপাগুল পয়েন্ট থেকে এখানে মেইনলি ক্রাশিং জোনটা এখানে অবস্থিত। তো 2 পাশে, এই পাশেও আছে রাস্তার, ওই পাশেও আছে, সব মিলিয়ে আমরা 1,30,000 ঘনফুটের মতো এখান থেকে জব্দ করেছি। এটা আমাদের মাপা হয়েছে পাথরটা। আর হলো মোহালদি গ্রামে আমরা প্রচুর পাথর পেয়েছি। তো আমরা ধারণা করছি 2টা স্পট মিলিয়ে প্রায় 2.5 লক্ষ ঘনফুটের মতো। সাদা পাথরে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। নাবিল, পাথর প্রতিস্থাপন এবং সংস্কারের কি অবস্থা দেখছেন একটু জানাবেন আমাদের। গত 2 দিন থেকে যে চিত্র আমরা দেখে আসছিলাম, অর্থাৎ সাদা পাথরের যে মূল যে পর্যটন স্পট, সেখানে লুটকৃত যে পাথরগুলো আসলে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হচ্ছে, সেখানে সে প্রতিস্থাপন করা হচ্ছে। আজও আসলে একই চিত্র, নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে সেই চিত্র নিশ্চয়ই দেখছেন। আমরা দেখছি যে আসলে মূল যে নৌকাঘাট, সেখান থেকে কিছুক্ষণ পরপরই আসলে 1টা 2টা 3টা 4টা করে আসলে নৌকা আসছে এবং সেগুলো যে মূল যে পাথর যেখানে আসলে মজুত করে রাখা হয়েছিল, সেখান থেকে তারা এই নৌকা করে নিয়ে এসে এই যে
মূল যে স্পট সেখানে এসে তারা পাথরগুলো প্রতিস্থাপন করছেন এবং অসংখ্য শ্রমিক বলা হচ্ছে যে প্রায় 5 শতাধিক শ্রমিক মূলত এই কাজের সাথে নিয়োজিত এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখেছি যে সকাল থেকে তারা এই যে সাদা পাথর যে মূল পর্যটন স্পট যেখানে আসলে মাটি খুঁড়ে পাথর লুট করা হয়েছিল সেই মাটিগুলোকে তারা আমরা দেখেছি যে তারা এখানে সমতল করেছেন। এর বাইরে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা ইতিমধ্যে আসলে আমরা যমুনার খবরে দেখিয়েছি যে আজ আসলে পাথরের সবচেয়ে বড় চালান অর্থাৎ প্রায় 2.5 লক্ষ ঘনফুট পাথর আজকে আসলে সিলেটের সদর উপজেলার 2টি স্থানে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন সেগুলো আসলে জব্দ করেছে। এ নিয়ে আসলে গত কয়েকদিনের যে অভিযান, সেই অভিযানে প্রায় 4 লক্ষ ঘনফুট যে পাথর সেগুলো ইতিমধ্যে আসলে প্রশাসন উদ্ধার করেছে। যদিও এই যে 1 বছর বা কয়েক সপ্তাহের যে লুটপাট, সেই লুটপাটে প্রায় কোটি ঘনফুটের আসলে পাথর লুটপাট হয়েছে, ফলে এই যে উদ্ধার কার্যক্রম সেটিকে তারা আসলে সাধুবাদ জানালেও তারা বলছেন যে প্রশাসনের এই তৎপরতা এর আগে যদি এইভাবে থাকতো, প্রশাসন যদি আরেকটু তৎপর থাকতো, তাহলে হয়তো এই যে পাথর লুট কিংবা এখন যে আবার প্রতিস্থাপন করার প্রয়োজন হচ্ছে সেটি হয়তো না। এতে করে হচ্ছে যে সাদা পাথরের প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা হতো, পাশাপাশি যারা ভ্রমণ পিপাসুরা আছেন তারা সেখানে আগে যে সাদা পাথর যে আসলে সৌন্দর্যতা এখানে থাকতো সেখানে উপস্থিত থাকতো। ফলে আগামীতে যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় সেজন্য প্রশাসন, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রত্যেককে আসলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। লোপা। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জন্ম নিবন্ধনে বয়স জালিয়াতি করে প্রতারণা মামলার এক আসামিকে জামিনের অভিযোগ উঠেছে গাইবান্ধায়। কারাগারে থাকা হ্যাকার চক্রের মূল হোতা পলাশ রানার এনআইডি অনুযায়ী বয়স 25 বছর। জন্ম নিবন্ধনে 17 বছর দেখিয়ে জামিন মঞ্জুর করান তার আইনজীবী। বিষয়টি নিয়ে তোলপাড় আদালত পাড়ায়। এ ঘটনায় এরই মধ্যে আসামি পক্ষের আইনজীবীকে শোকজ করা হয়েছে। মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে সরকারি সহায়তার লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত 15 জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আটক করা হয় চক্রের মূল হোতা পলাশ রানাকে। শ্বশুরবাড়ি থেকে যৌথ বাহিনী পলাশকে গ্রেফতার করে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয়। তথ্য হোল্ডারের কারণে টাকাটা দেওয়া হয়নি, আমরা তথ্যটা এখন সংশোধন করে টাকাটা প্রদান করে দেওয়া হবে। 20 জুলাই গোবিন্দগঞ্জ আমলি আদালত পলাশের জামিন আবেদন নাকচ করে। এরপর মিস কেস দায়ের করেন তার আইনজীবী। তবে অবাক করা বিষয়, সেই মিস কেসের শুনানির আগেই জন্ম নিবন্ধনে পলাশের বয়স 17 দেখিয়ে শিশু আদালত থেকে তার জামিন মঞ্জুর করানো হয়। এমনকি তার নামও পরিবর্তন করে বানানো হয় পলাশ মিয়া। অফিসারের কাছ থেকে মূলত এই ইউজার আইডিগুলো কিনে বা সংগ্রহ করে নিয়ে থাকে। অথচ জাতীয় পরিচয়পত্র ও মামলার এজাহার অনুযায়ী পলাশের বয়স 25 বছর। তাহলে কিভাবে রাতারাতি বয়স 8 বছর কমে যায়? জন্ম নিবন্ধনটি খতিয়ে দেখা যায় তালুক কানুপুর ইউপি থেকেই এটি ইস্যু হয়েছে 4 আগস্ট, অর্থাৎ পলাশকে গ্রেফতারের পর। বিষয়টি আদালতের নজরে আনেন বেশ কয়েকজন আইনজীবী। মিথ্যা তথ্য সম্বলিত জন্ম সনদ সৃজন করে তাকে ওই দিনই জামিনে মুক্ত করে জেলখানা থেকে সে রিলিজ হয়। আদালতে যেটা দাখিল করা হয়েছে সেখানেও এই 2025-এর জায়গায় 24 করা হয়েছে এবং যে ইস্যুর যে ডেটটা আছে ওটা তো আসলে কোনো তারিখের মধ্যেই পড়ে না। এটা দেখেই প্রাথমিকভাবে বোঝা যায় যে এই সনদটা যে বানানো। জামিনে মুক্তি পাওয়া গেছে আমার কোর্ট থেকে, তার সম্পূর্ণ আমার অজান্তে, আমাকে কোনো সিন করা নেই, আমাকে কোনো নোটিফিকেশন করা নেই, আমি এবারে সম্পূর্ণভাবে জানি না। এ ঘটনায় আসামি পক্ষের আইনজীবীকে এরই মধ্যে শোকজ করেছে দায়রা জজ আদালত, যদিও সবই অস্বীকার করছেন তিনি। জামিন নামার যে বিষয়টা আছে, আমি শুধুমাত্র আমি সকালবেলা অসাবধানতাবশত আমি স্বাক্ষর করেছি, কিন্তু এইটার সাথে পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর সাথে আমি সম্পৃক্ত না। একে মিস কেসের শুনানির আগেই পলাশের জামিন হয়ে যায়, তার উপর বয়স নিয়ে কারচুপির অভিযোগ। ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলে এমন ঘটনায় হতবাক অন্য আইনজীবীরাও। পরিপূর্ণভাবে একটা তদন্ত করলে তদন্তের মাধ্যমে এই টোটাল চক্রটা বের হয়ে আসার সম্ভাবনা আছে। মানুষ তো অনেক বেশি ভরসা নিয়ে যখন তার শেষ আশ্রয় হয় আদালত, সেই সর্বোচ্চ যেমন জেলার আদালত আমাদের গাইবান্ধা জেলা, সেই আদালতে এসে যখন মানুষ এটা প্রতারণার শিকার হয়, মানুষের যখন বিশ্বাস উঠে যাবে তাহলে মানুষ যাবে কোথায়? এটা দৃষ্টান্তমূলক তার শাস্তি হওয়া উচিত। কেননা ইতিপূর্বেও আমি শুনেছি এ ধরনের জালজালিয়াতির ঘটনা এই গাইবান্ধা কোর্টে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পাবলিক প্রসিকিউটর ও জেলা বার অ্যাসোসিয়েশনের। বিষয়টা আমরা জেনেছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বার কাউন্সিল বিবেচনাধীন আছে, সুতরাং তাদের সাথে এ বিষয়ে আমাদের সমন্বয় করারও প্রয়োজন আছে। আইনজীবীরা জানান, জালিয়াতি ও তথ্য গোপন করে জামিনের ঘটনা এর আগেও ঘটেছে। শুধু সংশ্লিষ্ট আইনজীবী নয়, এর সাথে জড়িত আদালতের অনেক অসাধু কর্মচারীরাও।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 2 মাস ধরে খুলনা বিভাগের কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট চরমে। অধিকাংশ ক্লিনিকে নেই পর্যাপ্ত ওষুধ। গত বছরের উদ্বৃত্ত থাকা ওষুধ দিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। এতে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ওষুধ পেতে কমপক্ষে আরও 1 মাস সময় লাগবে। এটি খুলনার বটিয়াঘাটার 6ঘরিয়া কমিউনিটি ক্লিনিক। সপ্তাহে 6 দিন খোলা। প্রতিদিন 30 থেকে 40 জন মানুষ এখান থেকে সেবা নেন। গত জুলাই মাসে এই ক্লিনিকে কোনো ওষুধ ছিল না। আগস্ট মাসে মিলেছে অল্প কিছু, তা দিয়েই সেবা দেওয়া হচ্ছে। ওষুধ সবসময় এখন আর থাকে না, অনেক দিন ধরেই এই সমস্যাটা। এই ওষুধ না থাকে আমাকে কিনতে হয়, আমরা গরিব মানুষ। জুলাইতে কোনো ওষুধই ছিল না। পরবর্তীতে আমাদের মিটিংয়ের সময় ইউপি স্যারকে আমরা বলি, তো স্যার তখন সেখান থেকে আমার উপজেলা থেকে আমাদের কিছু ওষুধ দেয়। একই চিত্র খুলনা বিভাগের 10 জেলার 1716টি কমিউনিটি ক্লিনিকেই। অথচ প্রতিদিন এসব ক্লিনিক থেকে প্রায় 70,000 মানুষ সেবা নেন। ওষুধ সংকটে ব্যাহত সেবা কার্যক্রম। সাধারণ যে চিকিৎসাটা আছে সেগুলো আমরা দিয়ে থাকি, এবং যদি আমাদের চিকিৎসা দিতে যেটা আমরা পারবো না সেটা আমরা সদর হসপিটালে রেফার করি। ঔষধ দিত, এখন গেলে বলে কি সরকার দিচ্ছে না, তো আমরা কোথাতে দেবো। 5 পদের ওষুধ লাগে, দেয় 2 পদের কি 1 পদের। এই ওষুধ যে কোন ফান্ডে যাচ্ছে জানা নাই। 4-5 দিন ধরে জ্বর, তাই ওষুধ নিতে এলাম। তবে ওষুধ পাওয়া যাচ্ছে না, ওষুধটা থাকলে একটু ভালো হইতো। ওষুধ না থাকার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বলছেন গত অর্থ বছরের উদ্বৃত্ত থাকা ওষুধ দিয়ে কোনো রকম চালিয়ে নেওয়া হচ্ছে। ওষুধ তো কিনে কমিউনিটি ক্লিনিক সিবিআইসি থেকে কিনে আমাদেরকে পাঠানো, সেটা এখনো পর্যন্ত বছরে প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত দেয় না। আমরা পূর্ববর্তী অর্থ বছর ওষুধ দিয়ে এখনো কৃপণতা করে চালাচ্ছি। আমাদের কাছে যে মেসেজ আছে এই বছর সেপ্টেম্বরের মধ্যে হয়তো বা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ওষুধ আসবে। ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রম যেগুলো যেমন স্বাস্থ্য শিক্ষা, গর্ভবতী সেবা, শিশু স্বাস্থ্য সেবা, এগুলো নিয়মিত চলছে এবং রেফারাল সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও চলছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ এবং পুষ্টি সেবা দেওয়া হয়। সরবরাহ করা হয় প্রায় 27 ধরনের ওষুধ। বর্তমানে ওষুধ রয়েছে 3 থেকে 5 ধরনের। চলতি মাসের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার। আমাদের অপারেশনাল প্ল্যান সাময়িক বন্ধ থাকাতে কিছুটা ক্রাইসিস হয়েছিল। রেডি প্রকিউরমেন্ট একটা জায়গা থেকে বরাদ্দ পেয়েছেন ওনারা, এবং আগামী 7 থেকে 10 দিনের ভিতরে এটা সাপ্লাই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2000 সাল থেকে চালু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। বর্তমানে দেশে 13,926টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 25 জন। সকালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায় বিজয়নগরের হাজিপুর গ্রামের পাঠান ও ঐক্যবাড়ির লোকজন। পুলিশ জানায় সম্প্রতি ফেসবুকের একটি মন্তব্য নিয়ে 2 যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে গেল 14 আগস্ট ঐক্যবাড়ির 2 সদস্যদের উপর হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এরপর থেকেই এলাকায় চলছিল উত্তেজনা। সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জন্মাষ্টমী। উপবাস, পূজা অর্চনা ও কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে আজকের দিনেই স্বর্গ থেকে মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মের ত্রিমূর্তির একজন হলেন বিষ্ণু, তারই 8ম অবতার শ্রীকৃষ্ণ। মহাভারতের কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি ভগবত গীতার বক্তাও তিনি। ভোর থেকে শুরু হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির আয়োজন। চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে শীতলক্ষাপাড় নারায়ণগঞ্জে পরমেশ্বরের আবির্ভাব তিথি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। হবিগঞ্জে উপবাস, পূজা অর্চনা, কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসবে মেতে ওঠেন সনাতনীরা। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবার জন্য মঙ্গল হয়,
আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যে সাম্যের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, সকলে মিলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিলিতভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। ময়মনসিংহে দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। ঢোলের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন হাতে অংশ নেয় নারী পুরুষ সহ কৃষ্ণ ভক্তরা। শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বরিশালেও। পালা, ধর্মীয় গান, ঢাকের বাজনায় ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানান সনাতনীরা। মহাশোভাযাত্রা সহ নানা আয়োজনে মুখর চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা। মহা অবতার শ্রীকৃষ্ণের জন্মের নানা প্রতীকী ফুটিয়ে তোলা হয় র্যালিতে। হানাহানি, অশান্তি ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সকল সম্প্রদায়কে সাথে নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে থাকবো, যেখানে সব মিলে সব একসাথে উৎসব পালন করব আমরা। বাংলাদেশের সকল ধর্মাবলম্বীদের জন্য উল্লেখ করে অতিথিরা বলেন, ধর্মের মাধ্যমে একটি পক্ষ সমাজকে বিভক্ত করার চেষ্টা করলেও শুভ বুদ্ধির মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের এই সমাজ নানানভাবে খণ্ডিত, বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, বারবার শুভ বুদ্ধি আমাদেরকে একত্রিত করেছে। বর্ণাঢ্য আয়োজন ছিল পটুয়াখালীতেও। ধূপধুনোয় স্বাগত জানানো হয় কৃষ্ণের। শোভাযাত্রা ছাড়াও মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনা। এছাড়া গীতাপাঠ, প্রসাদ বিতরণ, কৃষ্ণ কীর্তন সহ নানা আনুষ্ঠানিকতায় শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণ করা হচ্ছে গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায়। জারিন অর্নি, যমুনা নিউজ। জন্মাষ্টমীর খবর জানবো। প্রবীর বিশ্বাস আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রবীর, জন্মাষ্টমীতে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানতে চাই। লোপা, শ্রীকৃষ্ণের 5251তম জন্মতিথি। এই মাসের এই দিনে অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই বিশ্বাস মতে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবারই কিন্তু নানা আয়োজনে এই দিবসটি উদযাপন করে। আমাদের ডান পাশে আলোচনা সভা চলছে, কিছু সময়ের মধ্যেই শুরু হবে মূল শোভাযাত্রা। আমরা যদি একটু শোভাযাত্রায় অঙ্গগুলো দেখাই, দেখতে পাচ্ছেন এখানে দেবাদিদেব শিব বসে আছে, তার পাশেই আছে রাধা এবং শ্রীকৃষ্ণ। আমরা যদি পিছনের দিকে যাই, বিশেষ করে শিশুরা নানান জিনিসের মধ্য দিয়ে তারা এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখানে যে রথটি বানানো হয়েছে, এখানে একটি ঘোড়া আনা হয়েছে এবং সেই ঘোড়া দিয়ে যে রথটি, সেই রথের সারথি হচ্ছে অর্জুন, এবং অর্জুন শ্রীকৃষ্ণ এবং রাধাকে এই রথে করে ঘোরাতেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যাব লোপা। আমরা যদি বলি, সামনে যে এই যে ছোট একটি রাধা এবং কৃষ্ণ এখানে আছে, তারাও সুন্দর মিষ্টি করে সেজে আসছে এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। পিছনে একটি জেলখানা দেখাবো আমরা। মূলত শ্রীকৃষ্ণের জন্মের আগে তার মা দেবকী এবং পিতা বসুদেবকে জেলে পুরা হয়েছিল, এবং সেই জেলে এজন্য পুরা হয়েছিল কারণ কংস তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ দ্বারা তার নিধন হবে, কারণ তিনি ছিলেন অত্যাচারী, তিনি ছিলেন অধার্মিক। সেই জায়গা থেকে কিন্তু এই দৃশ্যটা সাজানো হয়েছে। এরপরে আরও একটি সুন্দর দৃশ্য, নাগ তার ফনা তুলে আছে, মূলত তার নিচে আছে বসুদেব। ঝড় ঝঞ্ঝার রাতে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল এই ধরাধামে, তাকে নিয়ে সেই বৃষ্টির দিনে নদী পার হয়েছিল তার বাবা বসুদেব। মূলত সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং তারই পথে সামনে আরও একটি নাগের দৃশ্য, সেখানে আরও একজন শ্রীকৃষ্ণ এখানে এবং রাধাও এখানে আছে। তো যারা এখানে ধর্মাবলম্বী তারা মনে করে যে এই আয়োজনের মধ্য দিয়ে এই পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে, এবং ভগবান শ্রীকৃষ্ণের যারা অনুসারী রয়েছে, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা মনে করে যে তার আরাধনার মধ্য দিয়ে জগতে শান্তি। প্রবীর খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।